সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে সংলাপ প্রতিদিনে। আজ বাজেট নিয়ে কথা বলবো। জাতীয় অর্থ 2025-26 অর্থ বছরের বাজেট দেওয়া হয়েছে। 7,90,000 কোটি টাকার বাজেটকে অনেকেই বলছেন যে সাদামাটা বাজেট, অনাড়ম্বর বাজেট এবং বাস্তবতার নিরিখে এই বাজেট দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এখানে মেগা প্রকল্প এবং উচ্চাভিলাষী কোনো প্রবৃদ্ধির লক্ষ্য নেই। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, বিনিয়োগ এগুলোকেই বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে বাজেট বক্তব্যে বলা হয়েছে। প্রফেসর ডক্টর ইউনূসের যে ভিশন শূন্য বেকারত্ব, সেই ভিশনের সঙ্গে মিল রেখে যথাসম্ভব বেশি কাজের সুযোগ সৃষ্টির উপরে জোর দেওয়া হবে এই বাজেটে। সেখানে বলা হয়েছে প্রবৃদ্ধি 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। এই বিষয়গুলো সেখানে রয়েছে, কিন্তু কিভাবে করা হবে সেই পথ নির্দেশ কতটা স্পষ্ট সেটা নিয়ে অনেকেই পরিষ্কার নয়। প্রস্তাবিত বাজেটকে ইতোমধ্যেই বাস্তবতা বিবর্জিত বলে অভিহিত করেছেন বিএনপির পক্ষ থেকে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থ উপদেষ্টা বলেছেন যে নজিরবিহীন লুটপাট হয়েছে স্বৈর শাসনের সময় এবং সেখানে অর্থনীতি তাই এখনও খাদের কিনারায় আছে। চলতি জুনেই তিনি বলেছেন যে মূল্যস্ফীতি 8% নামিয়ে আনবেন এবং জনজীবনের স্বস্তি ফিরে আসবে, সেরকমই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কিন্তু আসলে বাজেটটি কতটা বিনিয়োগ সহায়ক হয়েছে, কতটা দারিদ্র্য কমানোর বান্ধব হয়েছে, কাজের সুযোগ সৃষ্টির তৈরি করবে বলে এই বাজেট সহায়ক হবে বলে মনে করা হচ্ছে, কর কাঠামো কতটা সহজ হয়েছে, ব্যবসা বান্ধব কতটা হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলাপ করব। অতিথিদের সঙ্গে শুরুতে পরিচিত হব। রয়েছেন আমাদের সঙ্গে জনাব শওকত আজিজ রাসেল, সভাপতি বিটিএমএ, স্বাগত আপনাকে। রয়েছেন ডক্টর মাসরুর রিয়াজ, চেয়ারম্যান ও সিইও পলিসি এক্সচেঞ্জ, বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আলোচনায় আরও যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর সাইমা হক বিদিশা, কিন্তু তিনি এখনও এসে পৌঁছাতে পারেননি। অর্থনীতিবিদ সাইমা হক বিদিশা আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরু করছি শওকত আজিজ রাসেলের কাছ থেকে। আসলে সবারই জনজীবনের নানা ধরনের চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। তো শুরুতে আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে বিনিয়োগটা সবচেয়ে বড় হচ্ছে যে ইঞ্জিন অফ কর্মসংস্থান, ইঞ্জিন অফ গ্রোথ। এখানে আমাদের ব্যক্তিখাতের বিনিয়োগ নিয়ে অনেক হতাশা আছে, সেটি পূর্ববর্তী রেজিম থেকেই সেটা শুরু হয়েছে। এর সময়ের মধ্যে একটা লম্বা একটা টার্ময়েল সময় যাচ্ছে, একটা অনিশ্চিত সময় যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকার বলছেন যে তারা চেষ্টা করছেন সেগুলোকে ম্যানেজ করতে এবং তিনি বলেছেন যে মোটামুটি খাদের কিনারে অর্থনীতি, যদিও 10 মাস সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। কী ধরনের রিমার্কেবল কোনো প্রোগ্রেস অথবা বাজেটে রিমার্কেবল কোনো প্রতিশ্রুতি আপনি পেয়েছেন কিনা, যেটার মাধ্যমে বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, দারিদ্র্য বিমোচন হবে এবং গ্রোথের যে টার্গেট দেওয়া হয়েছে সেটা পূরণ হবে? দেখেন, আমার বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি এত সিম্পল বাজেট এখন পর্যন্ত দেখিনি। এখানে নতুন কিছু কোনো চমক দেখানোর মতো কিছু দেখিনি। যা হয়েছে আপনার বাস্কেটে, আপনার ঝুড়িতে যা আছে তাকে নিয়ে হয়েছে। আপনি নতুন শিল্পায়নের আমি এখানে কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। নতুন কর্মসংস্থান তৈরির কোনো রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি না। বরঞ্চ আপনার গোলাতে যে গরুগুলো আছে ওগুলাকে ঘাস না দিয়ে এর থেকে বেশি দুধ কী করে বের করা যায় এরকম একটা পলিসি হয়েছে। ওদেরকে কিভাবে বেশি ট্যাক্স করা যায়, তারা অলরেডি চাপের মুখে আছে। আমাদের শিল্পগুলো অলরেডি চাপের মুখে আছে, না গ্যাস নেই, বিদ্যুৎ নেই, বেতন দিচ্ছে, গ্যাস ছাড়া তারা বিল দিচ্ছে। তো এইসব অস্বস্তিকর পরিবেশের থেকে আপনি আমার থেকে আরও বেশি লেভি করবেন কেন? আপনি কিছু গড়ে দেখাইতেন, আপনি কিছু শিল্পায়ন করে দেখাতেন, আপনি কিছু কর্মসংস্থান করতেন, আপনার তো অটোমেটিকলি রেভিনিউ সোর্স বেড়ে যেত, আপনার ট্যাক্স কালেকশন সোর্স বেড়ে যেত। কিন্তু সেই পন্থাতে আপনি না করে সেরকম কোনো কিছু প্রতিফলন বা দৃষ্টান্তমূলক কিছু করে না দেখাতে পেরে আপনার বাস্কেটে যেগুলো আছে সেগুলোকে আপনি লেভি করছেন। তো এটা কোনো কিছু আমি ভালো একটা জিনিস দেখছি না। অলরেডি সাম্প্রতিককালে সবখানে দেখছি 28 লক্ষ লো পভার্টি লেভেলের নিচে চলে গেছে এবং গোয়িং ফরওয়ার্ড এটা কিন্তু কোয়াড্রিপল হবে। এটা একটা ভয়াবহ জিনিস। এখন আপনি শিল্পর গলা চেপে আপনি ট্যাক্স কালেকশন করবেন এত বড় বাজেট নিয়ে, আপনার তো বাজেট এত বড় হওয়ার কথা ছিল না। আমরা বিগতকালে কি দেখেছি? রাস্তা হয়েছে বহু টাকা দিয়ে, রাস্তা হয়েছে কিন্তু ব্রিজ হয়নি, নন ফাংশনাল। ব্রিজ হয়েছে কিন্তু রাস্তা হয়নি, ইট ইজ নট ফাংশনাল। তো ওইসব প্রজেক্ট যদি বন্ধই হয়ে যায়, এগুলো তো সব ট্যাক্স পেয়ারের মানি, ওগুলো যদি বন্ধ হয়ে যায় আপনার তো এত বড় বাজেট হওয়ার কথা না। আপনি নিজেই বলেছেন এমন কোনো দৃষ্টান্তমূলক বড় প্রজেক্ট সামনে অদূর ভবিষ্যতে নেই, তাহলে আমি এত বড় বাজেট নামালাম কেন? আমার এই অর্থ বছরের সবচেয়ে বড় অ্যালোকেশন থাকা উচিত ছিল যে শিল্পকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি।
কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। কিন্তু উনি তো ওনার বাজেট বক্তব্যে বলেছেন যে শিল্প, কর্মসংস্থান, বিনিয়োগ এবং উৎপাদন যাতে বাড়ে সেটার জন্য সহায়ক একটা বাজেট উনি উপস্থাপন করেছেন। সেটা কিভাবে, আমার প্রশ্ন সেটা কিভাবে হলো? আপনি ট্যাক্স বাড়িয়েছেন, আপনি এআইটি বাড়িয়েছেন, আপনি টার্নওভার ট্যাক্স করছেন, আপনি সব যত রকম সম্ভাবনা জায়গা আছে ট্যাক্স বাড়ানোর সবই করছেন। কার উপর করছেন? আপনার হাতে যে কটা শিল্প আছে তার উপরে। আমি আপনাকে একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করি। আমাদের হিস্টোরিক্যালি কি ছিল যে 27% পাওয়ার কনজাম্পশন ছিল আবাসিক। মাসুর সাহেব, এটা আপনাকে দৃষ্টিপাত করে বলি, আপনি আমার থেকে বেশি বিশেষজ্ঞ। আমাদের 27% পাওয়ার কনজাম্পশন ছিল আবাসিক, আর 57% ছিল আপনার শিল্পে বা কমার্শিয়াল। এখন ব্যাপারটা রিভার্স। এটা হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ইট ইন্ডিকেটস যে আপনার যে পরিমাণ শিল্পায়ন হওয়ার কথা ছিল, কর্মসংস্থান হওয়ার কথা ছিল, সেটা হয়নি। উই আর অন এ নেগেটিভ গ্রোথ অ্যাজ ফার অ্যাজ ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন। ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর সাইমা হক বিদিশা, প্রো ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট অর্থনীতিবিদ। স্বাগত আপনাকে আবার। আমি আসছি আপনার কাছে ডক্টর মাসুর রিয়াজ। উনি একজন বিজনেস লিডার হিসেবে যথেষ্ট সাউন্ডস ভেরি ক্রিটিক্যাল। এটাকে অতটা বিনিয়োগ বান্ধব মনে করছেন না, ব্যবসা বান্ধব মনে করছেন না, এবং গভর্নমেন্টের যেখানে সুযোগ ছিল সেই সুযোগগুলোও তারা যথাযথভাবে কাজে লাগিয়েছে বলে সেটাও মনে করছেন না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখছি যে শুল্ক এবং কর ছাড়ের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আপনার ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে মুখে যে এটা জিরো আপনার যে বেকারত্ব, যেটা কর্মসংস্থানের যে ফোকাসটা, সেটা যদি এই দর্শন যদি না থাকে তাহলে আমরা কিভাবে বলবো যে এটি খুব জনবান্ধব একটা বাজেট হয়েছে, যেই সমালোচনাটি উনি করলেন ইতোমধ্যে। ধন্যবাদ। আমি যেন শওকত আজিজ রাসেলের সাথে যুক্ত করে বলতে চাই যে বাজেটে আমি মোটা দাগে একটা বেশ ভালো পদক্ষেপ দেখি, কিন্তু মানে 4টা প্রায়োরিটি ছিল আমার হিসেবে, সেখানে একটা প্রায়োরিটিকে বেশ ভালো অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু আর 3টা প্রায়োরিটির ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নেই বা কোনো কোনো জায়গায় কোনো পদক্ষেপই নেই। তো যেটা ভালো করা হয়েছে প্রায়োরিটি, সেটা হলো আমি বলবো মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। আপনারা জানেন এখনও 9%-এর আশেপাশে। সেইটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের মনিটারি পলিসি অলরেডি কন্ট্রাকশনারি বা রক্ষণাত্মক অবস্থায় আছে, সংকোচনমূলক, এবং সেটার জন্য রাসেলের মতো অন্যান্য অনেক ব্যবসায়ীরা তারা কিন্তু কষ্ট করছে। 13-14% ইন্টারেস্ট তাদেরকে পে করতে হচ্ছে। তো এই কষ্টটা আপনাকে যদি সার্থক করতে হয়, ইনফ্লেশনটাকে নামিয়ে এনে আপনাকে কিন্তু ফিসকাল পলিসিকেও মনিটারি পলিসির সাথে কমপ্লিমেন্ট করতে হয় সেটাকে। তো সেই ফিসকাল পলিসির সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্টটা কিন্তু বাজেট, এবং বাজেট আমাদের দেশে সবসময় এটা প্রতি বছর এটাকে বাড়ানো হয় আগের বছরগুলোর তুলনায়। এইবার ওভারঅল বাজেটের সাইজ এবং এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, দুইটাই গত বছরের তুলনায় কমিয়ে নিয়ে আসা হচ্ছে। এইটাকে আমি সাধুবাদ জানাই। তবে আমার দৃষ্টিতে এই কমানোর ক্ষেত্রে আরও সাহসী হতে পারতো বা আরও গভীরে যেতে পারতো। যেমন আপনার এই ওভারঅল বাজেটের ক্ষেত্রে এডিপি কমিয়েছে, ওভারঅল সাইজ কমিয়েছে, কিন্তু রেভিনিউ বাজেটের আবার সাইজ বেড়েছে। বিশেষ করে সেখানে ইন্টারেস্ট পেমেন্ট তো বেড়েছে, আবার আপনার স্যালারি বা যেটা আমরা পে অ্যান্ড অ্যালাউন্স বলি, সেইখানে আমার ধারণা কয়েকটা বোনাস বা মহার্ঘ ভাতা চিন্তা করা হচ্ছে, সেইটা একটা সময় গিয়ে সরকারি কর্মকর্তাদের কম্পেনসেশন বাড়তে হবে, এটা আমি সমর্থন করি। কিন্তু এরকম ডিফিকাল্ট টাইমে অন্যান্য দেশ হলে তারা অস্টারিটি মেজার বা মানে এই সময় কৃচ্ছতা সাধনমূলক প্রোগ্রাম তারা করে, যেখানে এই ধরনের ইনক্রিজ হয় না। সুতরাং সেখানে একটা সুযোগ ছিল। তারপরে আমি সাধুবাদ জানাই যে ইনফ্লেশনকে মাথায় রেখে মডেস্ট সাইজে গেছে। দ্বিতীয় যে জায়গাটা এবারের বাজেটের জন্য আমি মনে করি প্রায়োরিটি, কিন্তু সেই জায়গায় জোরালো বা স্পষ্ট বড় পদক্ষেপ নাই, সেটা হলো আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের কিন্তু এখন খুব বড় প্রায়োরিটি হচ্ছে গভর্নেন্স রিস্টোরেশন, সুশাসনকে পুনরুদ্ধার। সেটা অর্থনৈতিক সুশাসন, ব্যাংকিং, এনার্জি, প্রাতিষ্ঠানিক সুশাসন, আর তার সাথে কনস্টিটিউশন, সিভিল সার্ভিস, পুলিশ, সিকিউরিটি সেক্টর, এগুলো তো আছেই। এখন দেখেন, কনস্টিটিউশন, সিকিউরিটি সেক্টর, জনপ্রশাসন, এই রিফর্মসগুলো খুব জটিল এবং লং টার্ম। এগুলো ডিজাইন করা, এগুলোর জন্য কনসেনসাস ডেভেলপ করতে সময় লাগে। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিফর্মস, আপনি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ইভেন বাজেট প্ল্যানিং এবং বাস্তবায়ন,
সেইটার যে সক্ষমতা সেটাও কিন্তু আমাদের বেশ দুর্বল, সেই ধরনের সক্ষমতা বৃদ্ধি সেইগুলো সেটাও কিন্তু একটা গভর্নেন্সের মেজার, কারণ আপনার ফিসকাল ডিসিপ্লিন বা গভর্নেন্স রেস্টোর করতে গেলে সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা। কিন্তু আপনি যেটা বলছেন যে দিস ইজ নট লাইং অনলি অন দি মানে ফিনান্স মিনিস্ট্রি বা ওনারা, এটা তো একটা ওভারঅল একটা হলিস্টিক একটা স্ট্রাকচারাল চেঞ্জেস লাগবে, সেটা তো আর ধরেন এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে না, কিন্তু বাজেটের যেটা করা, সেজন্য আমি বলছি যে কনস্টিটিউশনাল, পুলিশ, জুডিশিয়াল যেগুলো মানে লং টার্ম এবং জটিল, ওগুলোতে খুব বেশি এখনই করার নাই, এগুলো আগে কনসেনসাস বিল্ড করতে হবে। কিন্তু ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ব্রডার ইকোনমিক ম্যানেজমেন্ট, ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সেই জায়গায় বাজেটের কিন্তু দুটা অন্তত জিনিস করার আছে। একটা হচ্ছে যে বড় সিগন্যাল তারা দিতে পারে ফিসকাল পলিসি এবং বাজেট স্টেটমেন্ট দিয়ে, আর দ্বিতীয়ত হলো রিসোর্স অ্যালোকেট করতে পারে সেই ইমপ্রুভমেন্টগুলোর জন্য, সেই জায়গায় আমি ঘাটতি দেখছি। আর তৃতীয়ত যেটা বলবো, আমাদের অর্থনীতি এবং উন্নয়নের চাকাকে আবার গতিশীল করার জন্য আমাদের বিনিয়োগ এবং কর্মসংস্থান, এই দুইটা জায়গায় আমরা খুব একটা নাজুক অবস্থায় আছি। বিনিয়োগ 10 বছরের মধ্যে এই মুহূর্তে লোয়েস্ট। এমপ্লয়মেন্ট আপনারা জানেন, কয়দিন আগে একটা তথ্য বেরিয়েছে ডেটা, যে নতুন করে 25 লাখ থেকে এটা আনএমপ্লয়েড নাম্বার এখন 28 লাখ, 25.5 থেকে 28 লাখ, 27-এর উপরে চলে গেছে। সেই জায়গায় খুব টার্গেটেড কোনো ইন্টারভেনশন। ওকে, আমি ডক্টর সাইমা হক বিদিশার কাছে আসছি। কিছু বেসিক কি বলবো যে স্ট্যাটিস্টিক্স বা ডেটা অথবা ওনার যে ইনফরমেশনসগুলো আমরা বাজেটে পেয়েছি, সেগুলো ইতিমধ্যেই তো প্রচার হয়েছে। খাদ্য কৃষিতে বরাদ্দ কিছু বাড়ানো হয়েছে, তারপরে তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের জন্য বা উদ্যোক্তাদের মানে প্রণোদনা দেওয়ার জন্য বেশ একটা মানে বিশেষ তহবিল রাখা হয়েছে। হ্যাঁ, একটা বিশেষ তহবিল রাখা হয়েছে। জুলাই যোদ্ধাদের জন্য 400 কোটি টাকার একটা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। বলেছেন যে মাসুরেজ বলেছেন সরকারি কর্মচারীদের জন্য সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যেটা মহার্ঘ ভাতা। নারী উদ্যোক্তাদের কথা বলা হয়েছে। এরকম অনেক ভালো ভালো কথা বলা হয়েছে। এবং একই সঙ্গে তারুণ্যের উৎসবের জন্য 100 কোটি টাকাও বরাদ্দের কথা একটা প্রস্তাব করা হয়েছে তারুণ্যের উৎসব করার জন্য। কিন্তু ওভারঅল আমরা যখন দেখি যে আমাদের একটা সামষ্টিক স্থিতিশীলতা যতটা আনসার্টেন ছিল, হয়তো কিছুটা ম্যানেজ করা হয়েছে, তারপরেও এক ধরনের আনসার্টেনটি আছে আমাদের, পলিটিক্যাল আনসার্টেনটি, সামনে নির্বাচন, মূল্যস্ফীতি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আছে, বৈদেশিক মুদ্রার সংকট এখনও রিমার্কেবলি আমরা উতরাতে পারিনি, এবং একটা বৈশ্বিক অনিশ্চয়তাও আছে। এই সব কিছু মিলিয়ে আমরা অন্তর্বর্তী সরকারের এই বাজেটকে হয়তো সমালোচনার দৃষ্টিতে দেখতেও পারি, কিন্তু এর কোনো ইতিবাচক কোনো দিক আপনার চোখে পড়েছে কিনা? আমি ধন্যবাদ। আমার মনে হয় আমি আগের যে বক্তা ওনার সাথে যদি একটু লিঙ্ক করে বলি, আমাদের এই মুহূর্তে যদি আমি চিন্তা করি যে সার্বিকভাবে কয়েকটা জায়গায় যে চ্যালেঞ্জগুলো, একটা মূল্যস্ফীতি, একটা সামষ্টিক অর্থনীতির ভারসাম্য, এবং আরেকটি যদি কর্মসংস্থান এবং বিনিয়োগ বলি, তাহলে সামষ্টিক অর্থনীতির দিক দিয়ে সূচকগুলো আগের চাইতে এখন ভালো অবস্থায় রয়েছেন এবং একটা মোটামুটিভাবে একটা স্থিতিশীল পর্যায়ে বলা যেতে পারে। এখন তার মানে হচ্ছে যে মূল্যস্ফীতি এবং বিনিয়োগ এবং কর্মসংস্থান, এই দুটো যদি আমি সবচাইতে মূল বিষয়কে চিন্তা করি, তাহলে যেহেতু একটু সংকোচনমূলক বাজেট এবং আমাদের মুদ্রানীতির সাথে যদি সংশ্লেষ করি, তাহলে আসলে সার্বিকভাবে একটু সংকোচনমূলক রাজস্ব নীতি এবং মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতিটাকে 9%-এর চেয়ে আরেকটু নিচে নিয়ে আসার, এখন যেটা 9%-এর মতো দেখা যাচ্ছে, সেটাকে আরেকটু নিচে নিয়ে আসার একটা প্রচেষ্টা, সেটা ইতিবাচক না। কিন্তু যেটা 6.5 লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এটা কতটা রিয়ালিস্টিক? এখানে যেটি বিষয় 6.5টা, এটা খুব কঠিন, এবং এটা কতটা বাস্তবসম্মত সে বিষয়ে আমি খুব নিশ্চিত নই। তার কারণ হচ্ছে যে আপনি যদি আমাদের মুদ্রানীতিটার কথা চিন্তা করেন, মুদ্রানীতিতে কিন্তু যথেষ্ট কিন্তু আমাদের নীতি সুদের হার এবং আমাদের ব্যাংকিং খাতের ঋণের প্রবাহ যে ইন্ডিকেটরগুলো আমরা দেখি, সেইগুলো এবং সুদের হার, এই সমস্ত কিছু বিবেচনা করে আর বেশি টাইট করার, আর বেশি সংকোচন করার কিন্তু খুব বেশি সুযোগ নেই। সুতরাং মুদ্রানীতি দিয়ে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন বলে আমার মনে হয় না। এখন তাহলে আমাদের যেটা, যদি আমরা 6.5% করতে চাই, এবং রাজস্ব নীতিতেও আমরা দেখছি একটু সংকোচনমূলক বাজেট আমরা দেখছি, তার মানে হচ্ছে যে এখানে মার্কেট ম্যানেজমেন্ট, বাজার ব্যবস্থাপনাটাকে আমাদের তার মানে একটা আমূল পরিবর্তন আনতে হবে যদি আমরা 6.5% মূল্যস্ফীতিতে যেতে চাই। এবং ওই জায়গাটাতে একটা প্রশ্ন হচ্ছে যে এতটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে কিনা, এবং সেই জায়গাটাতে যদি আমরা চিন্তা করি, তাহলে
আমরা যদি দেখি যে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের মধ্যস্বত্বভোগী এবং আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু জায়গায় ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। আমরা রোজার সময় এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি 10-এর নিচে আমরা কিছুটা আনতে পেরেছি, কিন্তু তারপরও কিন্তু আরও বড় ধরনের কিন্তু একটা পরিবর্তন দরকার হবে যদি আমরা 6.5% আনতে পারি। সেটির জন্য যে সামগ্রিক প্রেক্ষাপট, যেহেতু আমাদের মুদ্রানীতিটা দিয়ে যতটুকু সুযোগ নেওয়ার কথা ছিল আর খুব বেশি করা, সামান্য কিছু হয়তো করা যেতে পারে, আর খুব বেশি কিন্তু মূল্যস্ফীতিতে লাগাম টানার জন্য মুদ্রানীতিতে আর খুব বেশি কন্ট্রাকশন করার কিন্তু তেমন সুযোগটা জি। জনাব রাসেল, আপনি বলছিলেন যে ব্যবসায়ীদের প্রতি বা ব্যবসাকে অনেক বেশি লিভি করা হয়েছে, অনেক বেশি, কিন্তু ওনারা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে যারা ধনী শ্রেণী যারা আছেন তাদের উপরে ইনক্রিজড অ্যামাউন্ট অফ ট্যাক্সেশন হচ্ছে এবং অবশ্যই রাজস্ব লক্ষ্যমাত্রা মানে মানে একটু মানে বাড়ানো হয়েছে বা সেটা একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কিন্তু একই সঙ্গে এটা বলতে হবে যে কর জিডিপি রেশিও যদি আপনি মানে একটা কি বলবো যে একটা নিয়মের মধ্যে আনতে চান বা গ্রেটার গ্রোথের দিকে যেতে চান, তাহলে তো এই ডিসিশনগুলো নিতে হবে। আপনি যে লেভির কথা বললেন সেটা যদি না করেন তাহলে গ্রোথ কিভাবে হবে? আমি আপনাকে বলি, ব্যবসায়ীরা এই মুহূর্তে সবচেয়ে বেশি গরিব, আর্থিকভাবে গরিব, সহযোগিতার যদি কোনো কিছু চিন্তা করেন সেখানেও গরিব। আমি আমার শ্রোতাদেরকে বোঝবার জন্য একটু সহজ করে বলি। আমরা অনবরতেই বলে এসেছি বিগত সরকার চুরি করেছে, বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর চুরি করেছে। যদি আগামী বছরে এই চুরিটা বন্ধ থাকে আমার বাজেট এত বড় হবে কেন? আপনি আমাকে বোঝায় বলেন প্রথমত। আর আপনি বলছেন যে যারা ধনী শ্রেণী তো এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তারা তো এখন আর ধনী নেই, দে আর ইন আ ভেরি ভালনারেবল সিচুয়েশন। তাদেরকে আপনি এখন পেনিসিলিন দেওয়ার সময়। আপনার ইন্ডিয়া প্রণোদনা দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাচ্ছে, ডাম্পিং করছে, আপনি সেটাকে কাউন্টার না করে আপনার দেশীয় শিল্পকে বেছে নিয়েছেন ট্যাক্স করার জন্য। আপনি এখন দেশীয় শিল্পকে আপনি বাঁচানোর জন্য যত রকম ব্যবস্থা আছে সেটা নেওয়া উচিত, আপনি করেছেন উল্টোটো। আমি এটা একেবারে একমত হতে পারছি না যে ধনী শ্রেণীকে ট্যাক্স করা হয়েছে। ধনী শ্রেণী এখন ধনী না, দে আর ইন আ ভেরি ভালনারেবল সিচুয়েশন। না, কিন্তু সাধারণ মানুষের উপর তো যে ভ্যাট, যেটা মূল্য সংযোজন করে, যেন মাস্টার রিয়াজ মূল্য সংযোজন করের আওতা তো বাড়ানো হয়েছে অনেক, এবং এটাতে তো কি বলে যে সাধারণ জনগণও তো এফেক্টেড হবে। সেটা কিভাবে? ভ্যাট হচ্ছে আমরা ইনডিরেক্ট ট্যাক্সের অংশ, এইটাকে রিগ্রেসিভ ট্যাক্স হিসেবে ধরা হয়, বৈষম্যমূলক। কারণ এখানে একটা বোতলের উপর যদি 10 টাকার বোতলে 2 টাকা ভ্যাট থাকে, গরিব মানুষটাকেও 2 টাকা দিয়ে ভ্যাট দিতে হয়, ধনী ব্যক্তিকেও 2 টাকা ভ্যাট দিতে হয়। তো আমাদের এখানে মূল সমস্যাটা হলো আমাদের ট্যাক্স সিস্টেম অনেক বেশি ইনডিরেক্ট ট্যাক্সেশনের উপর নির্ভরশীল অনেক বছর ধরে। এবং ডিরেক্ট ট্যাক্স বাড়ানোর যে উচিত ছিল, সুযোগ ছিল, দরকার ছিল, সেটা একেবারেই সেই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। আপনার এখন পর্যন্ত আমাদের 65% ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্স থেকে আসে, আর ওই যে 35% যে ডিরেক্ট ট্যাক্স, যেটা বেসিক্যালি ইনকাম ট্যাক্স, কর্পোরেট এবং পার্সোনাল, সেইটার আবার একটা বড় অংশ ইনডিরেক্ট অ্যাপ্রোচে ওটা উঠানো হয়। ওই যে অ্যাডভান্স ট্যাক্স অন ইম্পোর্ট, এআইটি অন ইম্পোর্ট, আপনার ভিএটি অন ওই অ্যাট সোর্স, যেমন সরকারি প্রজেক্টসের ক্ষেত্রে, রাইট? সেটা বা ইনকাম ট্যাক্স অ্যাট সোর্স সরকারি প্রজেক্টের ক্ষেত্রে, ট্যাক্স টিডিএস, উইথ হোল্ডিং ট্যাক্স বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এগুলো কিন্তু ওই মানে ডিরেক্ট ট্যাক্সের মধ্যেও ইনডিরেক্ট ওয়েতে এগুলোকে ওই অ্যাপ্রোচে, ওই স্পিরিটে। তো যার ফলে আমাদের ইনডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট কালেকশন অ্যাপ্রোচ খুব ডমিনেন্ট এবং এটা খুব বৈষম্যমূলক। জুলাইতে যে আন্দোলন হয়েছে, গণ আন্দোলন, এটার শুরুটাই ছিল এবং এটা শেষটাও হচ্ছে বৈষম্য দূর করা নিয়ে। তো ট্যাক্স যতদিন আমি ডিরেক্ট ট্যাক্সেশনে আমি আমার নির্ভরতা বাড়াতে না পারবো, এই বৈষম্য থাকবে এবং জনগণের উপর কিন্তু বিশেষ করে লো ইনকাম মানুষের উপর চাপটা বাড়বে। কিন্তু একটা কথা তো আমরা সবসময় বলে আসছি যে আমাদের প্রিভিয়াস যে রেজিম, তাদের গভর্নেন্স, রেভিনিউ গভর্নেন্স ভালো ছিল না বা ক্রিয়েটিভ ছিল না। এখন তো অনেক ক্রিয়েটিভ লোক আসছেন সরকারে এবং 10 মাস সময় পেরিয়ে গেছে, তা রেভিনিউ গভর্নেন্স বাড়ে নেই কেন? এবং আমরা যে ট্যাক্স নেটের কথা বলছি, যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষই শুধু ট্যাক্স দিবে এবং অন্যরা সেটার আওতার বাইরে থাকবে, করজালের বাইরে থাকবে, সেখানে কোনো নতুনত্ব কিছু দেখছেন কিনা? আবার একই সঙ্গে কিছু রিফর্মের মেজার যখন নেওয়া হচ্ছিল তখন সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধার সম্মুখীনও কিন্তু অন্তর্বর্তী সরকার হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতিটা কেমন?
একটা বিষয় হচ্ছে যে করের ক্ষেত্রে যদি আমরা বলি যে স্বাভাবিকভাবে আমরা যদি প্রগতিশীল কর করতে পারি, কর কাঠামোটা যদি আনতে পারি, সেটা আসলে বৈষম্য কমার একটা হাতিয়ার। এখন সেই জায়গাটাতে যদি আমরা বলি, তাহলে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রত্যক্ষ করের ক্ষেত্রে এবং প্রত্যক্ষ করের যে বিন্যাস এবং হার এবং জাল, এই তিনটাকেও যদি আমরা চিন্তা করি, এই সব জায়গাগুলোতেই কিন্তু আরও অনেক কিছু করার দরকার আছে। এবং সেটা যেমন আমরা যদি বলি যে আমাদের টিআইএন হচ্ছে 1 কোটির একটু বেশি, 1,11,00,000 মতো মানুষ, এবং আমাদের 40 বা 50 লাখের মতো, 45 লাখের মতো মানুষ বোধহয় আসলে ট্যাক্স রিটার্ন সাবমিট করে। এটা কি বাংলাদেশের মতো দেশে এই সংখ্যাটা কিন্তু খুবই অপ্রতুল। তার মানে এখানে একটা কর ফাঁকির ব্যাপার আছে, এবং ব্যাপক কর ফাঁকির ব্যাপার আছে, এবং অস্বচ্ছতা রয়েছে। এই জায়গাটাতে কিন্তু যে সুশাসনটা ভীষণ জরুরি এবং গভর্নেন্সটা খুব জরুরি, এবং এই জায়গাটাতে স্বচ্ছতাটা যদি আমরা আনতে পারি এটা, এবং অর্থাৎ অনেক মানুষকে কিন্তু কর জালের আওতায় আনতে হবে এবং কর ফাঁকিটাকে কিন্তু থামাতে হবে। মূল সংকটটা কোন জায়গায়? এই যে সরকার যে এত চাপের মধ্যে থেকে এই কাজগুলো করছে, এটা তো একটা শুধু অন্তর্বর্তী সরকারের ডেক্সটারিটি বা এক্সেলেন্সের প্রশ্ন না, বা উইকনেস অথবা সক্ষমতার প্রশ্ন, এটা সামগ্রিক একটা কাঠামোগত সংকটের কথা বলেছেন। আপনি একজন ব্যবসা নেতা হিসেবে আসলে মূল সংকটটা কোথায় স্ট্রাইক করা দরকার ছিল? দেখেন, যখন আপনার প্রোগ্রেসিভ ইকোনমি থাকে তখন আপনি ট্যাক্সে মনোযোগী বেশি হতে পারবেন, এবং ট্যাক্স ছাড়া আসলে সরকার চলতে পারবে না। আমরা ট্যাক্স ইভেট করতে চাই না, আমরা ট্যাক্স দিতে চাই। কিন্তু আপনি আমাকে বাঁচাই রেখে ট্যাক্স কালেকশনের ফর্মুলাতে আসতে হবে। আপনি যে বাজেট করেছেন, আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে এই বাজেটও তো ফেল করবে, আপনার ট্যাক্স কালেকশনও তো হবে না। তখন আপনি কি করবেন? তখন আপনি কাকে কি জবাব দেবেন? তখন তো এই সরকার নাও থাকতে পারে, ইটস ভেরি লাইকলি ওনারা তখন থাকবেন না, কিন্তু তখন জবাবদিহিতা কে দেবে? দে উইল প্রবলি হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল দ্যাট টাইম। আমি মনে করি এই বাজেটে ওনারা যেসব প্রক্রিয়া নিয়ে আসছেন, টোটালি এটা একটা রং প্রক্রিয়া। এই বাজেট হতে পারে না এরকম। আপনার এখন বাজেট হওয়া উচিত সর্বোচ্চ, আপনার বাজেট অ্যালোকেশন হওয়া উচিত পাওয়ার অ্যান্ড এনার্জিতে। আপনার অবশ্যই আপনার মেডিকেল, তারপরে এর সাথে শিক্ষা, সামাজিক ব্যবস্থা, একটু প্রাইস অ্যাডজাস্ট করা হয়েছে তো। আপনার কিরকম রিঅ্যাডজাস্টমেন্ট হয়েছে? আমার চোখে তো আমি তেমন কিছু দেখছি না। আমি দেখছি যে গত বছর যা হয়েছে এবছরে তা হয়েছে। চুরির প্রকল্প যদি বন্ধ হয়ে যায়, এই বাজেট আমি অ্যাকসেপ্ট করি না। আপনি যদি বলেন যে আগামী দিনে চুরি হবে না বিগত দিনে যা হয়েছে, দেন দিস বাজেট ইজ নট ইকুইটিং ইন মাই বুক। বিটিএমের সভাপতি জনাব শওকত আজিজ রাসেল, আপনি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আরএমজি সেক্টর ইজ এ ভেরি ক্রুশাল থার্স্ট আমাদের। সেই জায়গাতে আমাদের ওভারঅল রপ্তানি বাণিজ্যের উপরে এই বাজেট কতটা প্রণোদনা তৈরি করতে পারবে, কতটা সাপোর্ট দিতে পারবে? এখানে প্রণোদনার কোনো প্যাকেজ আমরা এই বাজেটের রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। আমাদের দেশের একটা পলিসি সাপোর্ট, প্রণোদনা এখানে কোনো পলিসি সাপোর্ট আমি নতুন করে কোনো পলিসি সাপোর্ট দেখিনি। বিগতকালে ছিল, যেমন সাইফুর রহমান সাহেব একটা পলিসি করেছিল যে 19 অ্যাক্টের আন্ডারে তুমি যদি এই সেক্টরে ইনভেস্ট করো, আমি তোমার টাকার উৎস জানতে চাইবো না। এই সেক্টরটা গড়ার কিন্তু অনেকগুলো রোড ম্যাপ ছিল ইন দ্য পাস্ট। তারপর একটা প্রণোদনা একটা প্যাকেজ ছিল যেটা 25% ছিল। আস্তে আস্তে করে এটা রিডিম হয়ে এখন 0-তে চলে এসছে, উইচ ইজ অল রাইট, কারণ আপনি তো প্রণোদনা সারা জীবন দিতে পারবেন না। তো এই সেক্টরটা এখন ক্লেম করে 85% অফ দি টোটাল এক্সপোর্ট। এটা হচ্ছে গুড নিউজ। আর ব্যাড নিউজ যে আপনি কেন এরকম আরও কয়েকটা সেক্টর করতে পারলেন না? আমরা যে 85% রিপ্রেজেন্ট করি, ইট ইজ অনলি অন আ ন্যাচারাল ফাইবার। আমার তো 70%ই হচ্ছে আপনার ম্যানমেড ফাইবার। সেটা যদি আমরা ট্যাপ করতে পারতাম, আমরা অলরেডি 100-এ খেলতাম, 100+ খেলতাম। কিন্তু আমাদের পলিসির সাপোর্ট নেই। মনে করুন আমি একটা প্লাস্টিক বোতল ইম্পোর্ট করবো, আমি অলরেডি একটা ফ্যাক্টরি করেছি, ফার্স্ট ফেজ। আমাকে টিপু মুন্সি সাহেব বলেছিল ঠিক আছে তুমি করো। আমার র মেটেরিয়াল হচ্ছে প্লাস্টিক বোতল, যেটাকে আমি কেটে ফাইবার করব, ফাইবার থেকে সুতা করব। কিন্তু আপনি এটাকে নাম দিয়ে দিলেন বর্জ্য। এটা তো কারোর জন্য বর্জ্য, কারোর জন্য আপনার এটা র মেটেরিয়াল, আমার জন্য তো এটা র মেটেরিয়াল। আজ অব্দি কিন্তু এটা ইম্পোর্ট ব্যান্ড। অথচ চায়না এখানে অনেক দূর, আমার মেশিনিং কিন্তু চায়না থেকে আসছে, ওদের থেকে প্রযুক্তিটা শিখে এসছি। তো আমি যদি পলিসিগত সাপোর্ট না পাই, যেটা বিগত দিনে টেক্সটাইল অ্যান্ড আরএমজি পেয়ে এসছিল, তো এরকম যদি নতুন সেক্টর না পেয়ে থাকে, আমাদের সুবর্ণ সুযোগ আছে আপনি শু, লেদার, আরো অনেকগুলো সেক্টরে যাওয়ার, এবং তারাও কিন্তু, এবং প্লাস্টিক ফর দ্যাট ম্যাটার।
আমরা কিন্তু অনেক সম্ভাবনা জায়গা আছে, কিন্তু আমাদের পলিসি সাপোর্টগুলো নেই। কারণ পলিসিগুলোর জন্য আমরা যখন যাই, ওদের দুয়ারে যাই, আমাদের জুতার চামড়া ক্ষয় হয়ে যায়, তারপরে আমাদের বুঝাতে সক্ষম হই না। না, কিন্তু সরকার তো একটা টোটাল একটা ইকোসিস্টেম চিন্তা করে হয়তো করে। আপনি যেটা বললেন, আপনার জন্য যেটা র মেটেরিয়াল, অন্যদের জন্য সেটা বর্জ্য। তো এখন এগুলো তো আপনার এন থেকে হয়তো আপনি এটা ভাবছেন, কিন্তু সরকার তো পুরো পুরো ব্যাপারটাকে চিন্তা করে হয়তো পলিসি ফ্রেম করতে হয়। এখনো চায়নাতে এগুলো দিয়ে, এখন আমি আপনাকে বলি, বর্জ্য কিন্তু এখন নিউ ট্রেন্ডিং বিজনেস। বর্জ্য এখন প্রফিটেবল ইন্ডাস্ট্রি। বর্জ্যকে যদি আপনি কনভার্ট করতে পারেন, এক দেশ থেকে এক দেশে বর্জ্য কিনে নিয়ে যাওয়া হচ্ছে। ইউরোপিয়ান কান্ট্রি, যে তোমার বর্জ্য আমি কিনে নেব, হল্যান্ড কিনে নিচ্ছে, আফ্রিকান কান্ট্রিটা কিনে নিচ্ছে, কিনে দে আর কনভার্টিং ইনটু প্রোডাক্টিভ মানে সোর্স অফ ইনকাম। আপনার সেখানে আমরা উল্টোটা করছি। উই আর বিহেভিং লাইক সিঙ্গাপুর। উই আর নট সিঙ্গাপুর, উই আর বাংলাদেশ। আমি বলছি না তাই বলে আমার এখানে বর্জ্য দিয়ে দাও। একটা প্লাস্টিক, আমি যেটা বললাম, ফাইবার মেকিং ফ্যাক্টরি। আমরা তো সেন্ট মার্টিন নিয়ে অনেক চিন্তিত, ওখানকার পরিবেশ নিয়ে। আমি মনে করি এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনার আপনি পরিবেশ দূষণ, এখন আপনি পলিসি আনেন যে তোমার বাসা থেকে যদি কোনো প্লাস্টিক বোতল গার্বেজ পাওয়া যায় এবং ধরা পড়ে, ইউ উইল বি পেনালাইজড। এটা তোমাকে রিসাইকেল করতে হবে এই প্রক্রিয়াতে, এবং এটা চলে যাবে ওই ফ্যাক্টরিতে। এই পলিসি আনেন। এটা না করে আপনি সহজ একটা ব্যবস্থা বের করে নিচ্ছেন যে না, আমার এটা বন্ধ করে দাও। তো এটা কোনো পলিসি হলো না। তো আপনি আমাকে ফ্যাক্টরি করতে দেন, ইন্ডাস্ট্রি করতে দেন, আই উইল। আমার দেশে বর্জ্য এক্সপোর্ট হয়, আপনি জানেন? আমার দেশে বর্জ্য এক্সপোর্ট হয় কেন হবে? আই উইল কনভার্ট ইট ইন্টু আ প্রোডাক্ট, হ্যাবিটেবল প্রোডাক্ট। আপনার সেই সুযোগ আমাদের আছে, সেই সুযোগ আমাদের আছে, কিন্তু সে ব্যবস্থা বা সে পলিসি নেই। পলিসি নেই। জনাব মাসুদ রিয়াজ, ক্যাপিটাল মার্কেট নিয়ে দীর্ঘদিনের একটা হতাশা তৈরি হয়েছে। অনেকে বলছেন যে এই বাজেটের মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে আপনার মার্চেন্ট ব্যাংক, তাদের জন্য কিছু সুবিধার কথা ঘোষণা করা হয়েছে, কিছু আপনার কর সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ যারা বিনিয়োগকারী পুঁজিবাজারে, এদের জন্য কিছুই রাখা হয়নি, যদিও হাহুতাশটা ওখানে অনেক বেশি। এটাকে রিফিক্স করা, তারপরে আরও কিছু বিষয় আপনি ওভারঅল একটু কমেন্ট করবেন। জমি কেনা বেচার উপর কিছু ছাড় দেওয়া হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগের ব্যাপারটা রয়ে গেছে, এবং নতুন কিছু পণ্যের উপরে শুল্ক এবং কর কিছু কমানো হয়েছে, যেগুলো তালিকা আছে, একটা লম্বা দিকে আমি গেলাম না। সব কিছু মিলিয়ে যদি আপনি কমেন্ট করেন যে উনি ব্যবসায়ী হিসেবে ওনার প্রতিক্রিয়া দিয়েছেন। দেখেন, আপনি যে কয়েকটা বেশ ইম্পর্টেন্ট এরিয়ার কথা বলেছেন, এর মধ্যে আমি একটু শুরু করে এই কালো টাকার বিষয়টা। জি, এইটা কিন্তু আমাদের জুলাই অগস্টের যে বড় পরিবর্তন, একটু আগে আমি একদম শুরুতে বলেছিলাম, এইবারের বাজেট ওয়ান অফ দ্য প্রায়োরিটি হচ্ছে সুশাসন রেস্টোরেশন, রাইট? সেটাকে পুনরুদ্ধার করা। সেইটার সাথে কিন্তু এই যে জমি আর ফ্ল্যাটে ইনভেস্ট করে কালো টাকা সাদা করা যায়, এটার কন্টিনিউশন একেবারেই যায় না। এইটা আমি ধারণা করছিলাম কন্ট্রারি টু দ্য স্পিরিট অফ জুলাই অগাস্ট, কন্ট্রারি টু দ্য স্পিরিট অফ সুশাসনকে পুনঃপ্রতিষ্ঠা করা, এইটার এগেনস্টে। এবং মজার ব্যাপার হলো এইটার থেকে খুব একটা ইকোনমিক ভ্যালুও নাই। আমি এক্স্যাক্ট নাম্বারটা ভুলে গেছি। আপনারা যদি দেখেন যে অ্যাকচুয়ালি গত কয়েক বছরে কত টাকা আসলে এটার মাধ্যমে কালো টাকা সাদা হয়েছে, এটা খুব বড় অ্যামাউন্ট না। সো এটা দিয়ে যে খুব বেশি ট্যাক্স কালেকশনও বুস্ট আপ হয় সেটাও কিন্তু না। সুতরাং এইটা আসলে রাখা উচিত ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ক্যাপিটাল মার্কেটের কথা বললেন আপনি, ইয়েস, মার্চেন্ট ব্যাংকের ওটা দিয়েছে, কিন্তু আর সাধারণ বিনিয়োগকারী ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে আমাদের কিন্তু পুরো চিন্তা ভাবনাটাকে ঢেলে সাজাতে হবে। ক্যাপিটাল মার্কেট রিটেল ব্যবসা করার জন্য না, ডে টু ডে প্রফিট করার জন্য না। এটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর এখানে এনকারেজ করা উচিত না। এইখানে আমাদের ক্যাপিটাল মার্কেট বা লং টার্ম ফাইন্যান্সের মার্কেট ডেভেলপ করেনি। এটার একটা বড় কারণ হলো আমাদের এটাকে ডে টু ডে বিজনেসের প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়, লং টার্ম ফাইন্যান্সের প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয় না। এক সেকেন্ড, আপনার এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ইনস্টিটিউশনাল ইনভেস্টর, সেই জায়গাটাকে আমরা আগে কখনো প্রমোট করিনি। মার্চেন্ট ব্যাংককে যে এবার ট্যাক্স বেনিফিটটা দিয়েছে, সেটা ইনস্টিটিউশনাল ইনভেস্টরের ক্ষেত্রে এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ। কিন্তু ক্যাপিটাল মার্কেটকে আপনি শুধু এই প্রণোদনা এগুলো দিয়ে দাঁড়া করানো যাবে না। এটার ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, যে আপনি ফাইন্যান্সিয়াল মার্কেটসে ব্যাংক নির্ভর থাকবেন নাকি ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে, যার ফলে ব্যাংকের ব্যবসা প্রাথমিকভাবে কিছু কমে যেতে পারে, লং টার্মে কমবে না, কারণ তারা তখন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যাবে বা টেকনোলজি বেসড প্রোডাক্ট অফারিংয়ে যাবে, এবং ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে আপনি ক্যাপিটাল মার্কেটে যাবেন। এই রাজনৈতিক সিদ্ধান্ত যতদিন না হবে এবং সেটার প্রয়োগ না হবে, ক্যাপিটাল মার্কেটকে দাঁড়া করানো এবং নেসেসারি যে
মানে হায়ার লেভেল পলিসি সাপোর্ট সেটা পাওয়া যাবে না, এবং শুধু ট্যাক্স ব্রেক দিয়ে আপনি ক্যাপিটাল মার্কেটকে দাঁড়া করাতে পারবেন না। আর তৃতীয়ত যে কিছু জায়গায় ট্যাক্স, আপনি যেটা বলছেন ট্যাক্স কমানো হয়েছে, আমি একটা জায়গাকে সাধুবাদ জানাই যে আমাদের এগ্রিকালচার একটা আমাদের ভালো পারফরমেন্সের জায়গা, কিন্তু এগ্রিকালচার প্রোডাকশনে ভালো, কমার্শিয়াল এগ্রিকালচার হয় নাই, ইন্ডাস্ট্রিয়াল তো হয়নি। এটার যে ব্যারিয়ারগুলো আছে এর মধ্যে অ্যাগ্রি লজিস্টিক্স একটা বড় ইস্যু, স্টোরেজ, এবং সেটার জন্য আপ টু 42% অ্যাগ্রি প্রডিউস আমাদের নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয় বা নষ্ট হয়। এইবার ওই অ্যাগ্রি স্টোরেজ সেট আপের যে ম্যাটেরিয়ালস বা এইটার ওভারঅল যে প্রসেসটা, সেটার উপর ট্যাক্স কিছুটা কমিয়ে নিয়ে আসা হয়েছে, এটা একটা ভালো জিনিস। এলএনজি, রাসেলের মতো ব্যবসায়ীরা খুব গ্যাসের সংকটে আছে এখন। 16-17 থেকে ভুল পলিসির কারণে আমরা এনার্জিতে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এবং এটা খুব সহজে আমরা কমাতে পারবো না। তাহলে এলএনজি ইম্পোর্টের উপর যদি আমাদের নির্ভর করতেই হয়, সেখানে কিন্তু আপনার ইম্পোর্ট স্টেজে বোধহয় ভ্যাটটা কমিয়ে নিয়ে আসা হয়েছে। সো আমি সেটাকেও সাধুবাদ জানাই, কস্ট আশা করি কিছুটা কমে আসবে। ডক্টর বিদিশা, আমরা একটা ব্রেকে যাব, তার আগে ছোট করে আপনার এই উত্তরটা নিতে চাই যে আমরা সরকারও বারবার বলেছে, উনিও বলেছেন আমাদের অর্থ উপদেষ্টা, যে খাদের কিনারা, যেটা শুরুতেও এসে বলেছেন, এখনও বলছেন, যদিও 10 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এই যে অর্থনীতি পুনরুদ্ধারের যে কথাটি বলা হচ্ছে, কতখানি পুনরুদ্ধার আমরা আসলে ইতিমধ্যে করতে পেরেছি, এবং এই রোড ম্যাপটি বাজেটে যেটুকু বলা হয়েছে, বিশেষ করে ধরেন ওনারা বিজনেস সাইড বা অন্যান্য বিষয়গুলো বলেছেন, এই যে আমাদের সামাজিক নিরাপত্তা বলি, কৃষি বলি, খাদ্য বলি, স্বাস্থ্য বলি, শিক্ষা বলি, এই বিষয়গুলোতে কতটা মানে কি বলবো যে সলিডলি সাপোর্টেড হয়েছে এবারের বাজেটে, এক নম্বর। আরেকটা কথা আলোচনা হচ্ছে, যদি উত্তর শেষ করতে না পারি আমরা ব্রেকের পরে নিব, আরেকটা আলোচনা হচ্ছে যে এতগুলো কমিশন হয়েছে, কিন্তু আমাদের কৃষি নির্ভর একটা সমাজ, এখানে কিন্তু কৃষির সংক্রান্ত কোনো কমিশন নাই, কোনো ধরনের কোনো থার্স্ট নাই, কোনো প্রায়োরিটি নাই, এটা কেন? জি, আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমাদের, আপনি যেটা বললেন যে অর্থনীতির, ওই আমি যেখান থেকে শুরু করেছিলাম, একটা বিষয় যেটা যে সার্বিকভাবে আমাদের সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা খুব ক্রিটিক্যাল একটা অবস্থায় ছিল আমরা যখন জুলাইয়ে আমরা চিন্তা করি, কিন্তু এখন সেদিক থেকে আমরা যদি বলি যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিনিময়ের হারটা, এই দুটো জায়গায় একটা মোটামুটিভাবে একটা সন্তোষজনক অবস্থায় এসছে, এবং এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রবাসীদের পাঠানো আয়, এবং সেটার পিছনেও আমরা যে হুন্ডি এবং কালো টাকা এই জায়গাগুলো যেহেতু একটু নিরুৎসাহিত হয়েছে, সেটার একটা ইতিবাচক ফল দেখেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা থাকা সত্ত্বেও আমরা মোটামুটিভাবে একটা ইতিবাচক দিক এখনো দেখতে পাচ্ছি। এটা কতদিন এটা সাস্টেইন করাতে হবে সেটা হচ্ছে জরুরি। সুতরাং এই একটা জায়গায় আমি বলবো যে আমরা কিছুটা একটা কারণ সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে যখন একটা স্থিতিশীলতা আসে, সেটা কিন্তু একটা সামগ্রিক অর্থনীতিতে সেটার কিন্তু একটা ইতিবাচক দিক থাকে। মূল্যস্ফীতির ক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় ধরে যেহেতু উচ্চ মূল্যস্ফীতি, এখন মূল্যস্ফীতিটা 10-এর নিচে নামলেও কিন্তু এটা 9-এর ঘরে ঘোরাফেরা করছে। সেটা কিন্তু বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু আমাদের কিন্তু জরুরি ভিত্তিতে কমাতে হবে, এবং সেই জায়গাটাতে যেটা আমরা বললাম যে সেখানে আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি রেশনিং এবং অন্যান্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা খাতের মাধ্যমে সাধারণ মানুষকে কিছু স্বস্তি দিতে পারি, এবং কিছুটা হলেও যাতে যাদের স্বস্তিদায়ক অবস্থা থাকে মূল্যস্ফীতির ক্ষেত্রে, এবং আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থাটা বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে একটু চাঙ্গা করার ব্যবস্থাটা করতে পারি, বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসছে সেই রেমিটেন্সটাকে বিনিয়োগের ব্যবস্থা করতে পারি, তাহলে একটা মূল্যস্ফীতির এই জায়গাটাতে আমরা আরেকটু কিছু সুবিধাজনক অবস্থায় আসতে পারবো। যে জায়গাটা খুব ক্রিটিক্যাল সেটা হচ্ছে আসলে কর্মসংস্থান এবং বিনিয়োগের জায়গাটা, বিশেষ করে কর্মসংস্থানের জায়গাটা। কারণ যখন মূল্যস্ফীতিটাকে একটা সংকোচনমূলক নীতি থাকার অর্থ হচ্ছে মূল্যস্ফীতিটাকে যখন আমরা একটা জায়গায় আনার চেষ্টা করি, তখন সেদিক থেকে কিন্তু কর্মসংস্থানের যে ক্ষেত্রে কিন্তু একটা ডিলেমা কাজ করে, এবং ওই জায়গাটাতে আসলে দেখতে হবে যে কোন কোন জায়গায় আসলে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারবো। এবং সেখানে আমি বলবো যে আমাদের একটা ক্রিটিক্যাল থার্স্ট জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র শিল্পগুলো রয়েছে, ওই জায়গাগুলোর মাধ্যমে কিন্তু কর্মসংস্থান তৈরির দিকে একটু নজর। ব্যবসায়ী নেতা হিসেবে জনাব শওকত আজিজ রাসেল বলছিলেন যে অতটা কি বলে লক্ষণীয় কোনো প্রণোদনা বা পলিসি সাপোর্ট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উনি দেখতে পাননি, এবং বিভিন্ন সমালোচনাও হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটা বাস্তবতা বিবর্জিত, এবং নির্বাচনের পরে হয়তো নতুন আরেকটা সরকার এই বাজেটের উত্তরাধিকার হবে, এরকমই হয়তো ধারণা করা যায়। কিন্তু
এর মধ্যে বেশ কিছু দেশি বিদেশি তো বেশ কিছু চাপ আছে সরকারের উপর, অন্তর্বর্তী সরকারের উপরে। এই অনিশ্চয়তাটা উত্তরণ করে একটা কি বলবো যে কর্মসংস্থানমুখী বা জনবান্ধব এবং ব্যবসামুখী একটা বাজেট প্রণয়ন করা তো একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এটা তো আর অস্বীকার করা যায় না। তারপরেও ধরেন যে বিদ্যুৎ সার খাতে তারা কিছুটা ভর্তুকি দিয়েছেন, সামাজিক নিরাপত্তা খাতে কিছুটা বরাদ্দ কমানো হয়েছে। এই ভর্তুকি কমানোর ক্ষেত্রে মানে বাড়ানোর ক্ষেত্রে কিন্তু আইএমএফের একটা চাপ আছে সরকারের উপরে, তারপরেও কিন্তু তারা সেটা ডিফাই করছে। এই মানে সরকারের এই ধরনের লিমিটেশনসগুলোকে, এই কনস্ট্যান্টগুলোকে আপনি কিভাবে দেখেন? না, কনস্ট্রেইন আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দেখেন এরা এই ইন্টারিম গভর্নমেন্ট একটা জিনিস আমাদেরকে স্বীকার করতেই হবে, 8ই অগস্ট যখন ক্ষমতা নিয়েছে ওনারা একটা খুবই বিধ্বস্ত ইকোনমি ইনহেরিট করেছে, সুশাসনের কমপ্লিট একটা ভয়েড সেটা ইনহেরিট করেছে, ইনস্টিটিউশন বেশিরভাগ কাজ করছে না সেটা ইনহেরিট করেছে। সো সেই জায়গায় তাদেরকে যেই স্পেস এবং কনসিডারেশন যত সহানুভূতি সেটা পুরোপুরি আমাদের দেখাতে হবে এবং সেটা আছে, সেটা আমরা রেকগনাইজ করি। এবং সেই জায়গায় যে ভালো কাজ হয়েছে সেটাকেও আমরা সাধুবাদ দেওয়া উচিত। যেমন সামষ্টিক অর্থনীতিতে ব্যালেন্স অফ পেমেন্ট, রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ, প্রাইস স্টেবিলিটি, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ ব্যাংকের, আমি এটা একটু স্পেশালি বলবো যে বাংলাদেশ ব্যাংকের শক্ত পদক্ষেপ বা নেতৃত্বে সেই জায়গায় কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে। এখনও পায়ের তলার মাটি শক্ত হয়নি, কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে। এবং এগেইন বাজেটকেও আমি কমপ্লিমেন্ট করব যে সেই সামষ্টিক অর্থনীতির যেই জায়গাটায় এখনও স্বস্তি আসেনি বা ঘুরে দাঁড়ানো শুরু হয়নি, ইনফ্লেশন, সেটাকে কমপ্লিমেন্ট করছে, মনিটারি পলিসির মুভটাকে এই ফিসক্যাল দিয়ে করছে। কিন্তু এটার মানে, এবং আমরা সবাই আশা করব যে খুব দ্রুত আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাব, মানুষ যাতে ভোট দিতে পারে, তাদের সেই জায়গাটায় সরকার আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু তার সাথে সাথে যেহেতু তারা দায়িত্বে আছে, তারা যেভাবে ম্যাক্রো ইকোনমির রেস্টোরেশনের দায়িত্ব নিয়েছে এবং কিছু কিছু জায়গায় সাকসেসফুল হয়েছে, অন্য জায়গার দায়িত্বগুলোও নিতে হবে। সেগুলো এমন বিষয় না যে এখন ট্যাপ বন্ধ করে রাখা যাবে, 10 মাস 8 মাস 6 মাস পরে নতুন সরকার আসবে তারাই সব গোড়া থেকে শুরু করবে, এভাবে চিন্তা করা যাবে না। এমপ্লয়মেন্ট কি অতদিন বসে থাকবে? হ্যাঁ, এটা ঠিক। এখন যে ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে, এবং নন পলিটিক্যাল গভর্নমেন্টের সময় বিনিয়োগ সবসময় একটু স্লো থাকে, কারণ তারা বুঝতে চায় যে ট্রানজিশনের মাধ্যমে নতুন যে সরকার আসবে তার নীতি কৌশল কি হবে, তার নীতির ফ্রেমওয়ার্ক কি হবে। তো বিনিয়োগ কিছুটা স্লো থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে প্রিপারেশন নেওয়া তো বন্ধ থাকতে পারে না। এলডিসির গ্র্যাজুয়েশন নভেম্বরে 2026-এ হবে বলে রিকনফার্মড হয়েছে। এখন আমি কি প্রিপারেশন তো ওই ডিসেম্বর থেকে নিতে পারবো না 26 সালের, আমাকে এখন থেকে তার যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আমি যাব তার প্রিপারেশন এখনই নিতে হবে। ম্যানমেড ফাইবারের প্রিপারেশন, সার্কুলার ইকোনমি ট্রানজিশনের প্রিপারেশন, রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন প্রসেসে যাতে আরও বেশি আসে সেটার প্রিপারেশন, সেগুলো তো শুধু নতুন সরকারের জন্য বসে থাকলে এই যে গুরুত্বপূর্ণ সময় এইটা আমরা হারিয়ে ফেলবো। জি, নীতি সহায়তা বা আপনার কি বলে যে সরকারের কনভিকশন কিংবা ওভারঅল এনভায়রনমেন্টের বাইরে ব্যবসায়ীরা আর কি ধরনের মানে সার্কামস্ট্যান্সিয়াল ডিফিকাল্টি ফেস করছে এই সময়ে, যেগুলো তাদেরকে আসলে কি বলবো ডেলিভারি ওরিয়েন্টেড হতে গিয়ে বাধাগ্রস্ত করছে? দেখেন, আমরা সরকারের সহায়ক হতে চাই, সোজা কথা, এবং উই অলসো ওয়ান্ট টু বেনিফিট, আমরা বেঁচে থাকতে চাই। ব্যবসা করতে গেলে আপনার কি 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 বেসিক জিনিসগুলো কি দরকার? আমার জানমালের প্রতিশ্রুতি দরকার, আমার ব্যবসা করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার, আমার ফাইন্যান্সিয়াল যে, আমরা তো ব্যবসা আমি ওকে টাকা দিয়ে দিলাম আমাকে দিলে হবে না, আমাদের একটা রাউটিং করতে হবে একটা ব্যাংকিং চ্যানেলে, সেটাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এটা এখন কিন্তু একটা অরাজকতার মধ্যে আছে। তো এই সব কিছু যদি সরকার মোটামুটি একটা ডিসিপ্লিন আনতে পারে, তাহলে আমরা ইনশাল্লাহ সরকারকে সাপোর্ট দিব না, শুধু ট্যাক্স যত লাগে তত দিব। আমি সুস্থ থাকলে আপনাকেও বাঁচাতে পারবো, আপনি সুস্থ থাকলে আমাকে উপকার করতে পারবেন। এখন কিন্তু আমরা দুজনেই একটা ক্যাচ 22। যে আমরা এফডিআই করার জন্য যে আমরা বিনিয়োগ সামিট করলাম বা এই ধরনের ইনিশিয়েটিভ, এটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না। এক কথা আমি বলি, আন্ডার দি সার্কামস্ট্যান্সেস আমি এই সরকারকে ক্রিটিসাইজ করছি না, এটা সরকারের ব্যর্থতাও না। কোনো ব্যবসায়ী কোনো অনিশ্চয়তার মধ্যে যাবে না। আপনাকে যদি আমি এখন একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করি, যদি বলি আপনাকে ইলেকট্রিসিটি দেওয়া হবে না, আপনি অন্ধকারের মধ্যে থাকতে হবে, কিন্তু অ্যাপার্টমেন্টের দাম কম, আপনি এই অ্যাপার্টমেন্টটা কিনবেন? সিমিলারলি কোনো ব্যবসায়ী এদেশে ইনভেস্ট করবে না। আমি কিন্তু সরকারের পক্ষ হয়ে গতকালকেও চাইনিজদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, বিপদের সময় কিন্তু তোমার ইনভেস্ট করার সময়। এটা আমার সরকারের পক্ষ নিয়ে বলেছি যে যেহেতু আমি বিপদে আছি, তুমি আমাকে বাই আউট করতে পারবা অ্যাট এ ডিস্ট্রেস ভ্যালু।
এর সুযোগ তোমার জীবনে সবসময় আসবে না। কিন্তু এটা বললে কি তাকে সে কনভিন্স হয়ে যাবে? তার কি সেই হিসাব কিতাব করতে জানে না? সে তার অর্থ যখন এখানে অর্থায়ন করবে, সে আমার থেকে বুদ্ধিমান, নাইলে সে আমার থেকে বেশি উপরে যেতে পারতো না। সে তার এখানে বিনিয়োগ করতে গেলে সে হাজারবার চিন্তা করবে। না, আপনি যে উদাহরণটা দিলেন, এটা আমি একজন উপদেষ্টাকে বলতে শুনলাম, বিশেষ সহকারী, যে উনি ক্যাপিটাল মার্কেটের কারেন্ট সিচুয়েশনকে দেখে বলল যে দিস ইজ দ্য হাই টাইম টু বাই। হ্যাঁ, কিন্তু এই সময়ে যেই কিনতে যাবে সে তো চিন্তা করবে যে না এটার স্টেবিলিটি কতখানি আছে। এক্স্যাক্টলি তাই। তো আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। জি, ডক্টর বিদিশা, আপনি শেষ মন্তব্য করবেন। এই যে সরকারের সদিচ্ছার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, নানা ধরনের স্টেটমেন্ট করছেন, নানা ধরনের ইনিশিয়েটিভ তারা নিচ্ছেন, কিন্তু তাদের প্রশাসনিক দক্ষতা, গভর্নেন্স এবং মাঠ পর্যায়ে বা এই বাজেটটা যেটাই তারা ঘোষণা করেছেন, এটা বাস্তবায়নের ক্যাপাসিটি কতটা আপনি দেখতে পাচ্ছেন? আসলে বাজেটের বাস্তবায়ন নিয়ে তো আমরা বছরের পর বছর কথা বলে আসছি। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আসলে সঠিক পরিবীক্ষণ এবং মূল্যায়ন দরকার। অর্থাৎ একটা স্ট্রাকচার আমার মনে হয় যে এখনই তৈরি করার এটাই একটা মোক্ষম সময়, যে একটা স্ট্রাকচার তৈরি করা হোক যে একেবারে একটা নির্দিষ্ট সময় পর পর, এটা কোয়ার্টারলি হতে পারে, 6 মাস পর পর হতে পারে, কিন্তু একেবারে মন্ত্রণালয় ভিত্তিক, প্রকল্প ভিত্তিক ইন্টারনাল মূল্যায়নই হতে পারে। কিন্তু ইন্টারনাল হলেও একটা ইভালুয়েশন করা হোক এবং দেখা হোক যে কেন প্রকল্পগুলোর গতিশ্লথ, কোথায় কোথায় সমস্যা আছে এবং সেই জায়গাগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটতে পারে পরবর্তী কোয়ার্টারে। অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সমস্যাগুলো একেবারে মাইক্রো লেভেলে বের করে দেখাটা জরুরি। এবং সেই জায়গাগুলোতে যে সরকারের যে ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে টাকা খরচ না হওয়ার যে বিষয়, এবং আরও আমরা অনেক সময় দেখবো যে বিভিন্ন ছোট ছোট প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোতে অনেক সময় যে খুব স্লথ গতি, এই জায়গাটা আরেকটা যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু মন্ত্রণালয় বা কিছু কিছু জায়গায় আমরা দেখব যে বছরের পর বছর কিন্তু ঐতিহাসিকভাবে আমরা খুব বেশি গতি আনতে পারিনি। এটার কারণ কেন? এখানে ফান্ডামেন্টাল হয়তো কিছু সমস্যা থাকতে পারে, জেনুইন সমস্যা থাকতে পারে। তো ওই জায়গাগুলোকে নিয়ে আমরা সবসময় বলে আসছি যে বাস্তবায়ন দরকার আছে, কিন্তু এখন মনে হয় এটা একটা সময় যে এই সময় যে পরিবর্তিত যে সময়, সেই পরিবর্তিত সময় যে পরিবীক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমে একটা স্বচ্ছতা আনা, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়েছে, এই জায়গাটায় স্বচ্ছতা আনাটা খুব জরুরি। স্বচ্ছতার বাইরে ফাইন্যান্সিয়াল সেক্টরের যে শৃঙ্খলার উপর খুব জোর দিয়েছেন, মানে রেঞ্জিং ফ্রম গভর্নর টু উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যত নীতি নির্ধারক আছেন, শৃঙ্খলার জায়গাটা কতটা? ব্যাংকিং সেক্টরে একদম বেসিক শৃঙ্খলাটা ফেরত এসছে, বেসিক শৃঙ্খলাটা কোনো সন্দেহ নেই। যে দৈনন্দিন বেসিসে চুরি হচ্ছিল, অলিগার্ক বা ক্রনি যারা রাজনৈতিক মদতপুষ্ট তারা সমানে যেমন ডিফল্ট করছে, ক্রেডিট রিপোর্টিং হতো না, এই ধরনের একেবারে ব্লেটেন্ট ভায়োলেশনগুলো বন্ধ হয়েছে। কিন্তু আপনার যে সার্বিক যে ডিসিপ্লিন, যেটা থেকে আপনি এখন ঘুরে দাঁড়াবেন, যে 9টা ব্যাংক একেবারে অবস্থা খারাপ, সেগুলোকে আপনি কিভাবে দাঁড়া করাবেন বা একটা রেজলিউশনে নেবেন, সেই বিষয়গুলো এখনো বাকি আছে। আমরা আশা করব যে সেগুলো হয়তো এই বছর শেষ হবে। জি, জনাব রাসেল, আপনার শেষ মন্তব্য। হ্যাঁ, টু সাপ্লিমেন্ট আমি এভাবে শেষ করি। আমি এই মুহূর্তে মনে করি যে ব্যাংকগুলোকে এখন মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের আন্ডারে আনতে হবে। ছোট্ট একটা দেশ, এতগুলা ব্যাংক, এটা হাস্যকর। আমরা হিস্টোরিক্যালি কি করেছি, পড়াশোনা করে এসেছি আমরা। মালয়েশিয়া ব্যাংক নিগরা, ওখানে 250-300টা ব্যাংক ছিল, কনসলিডেট করে 5টাতে নিয়ে আসছে। থাইল্যান্ড ফর দ্যাট ম্যাটার। এগুলো জানা সত্ত্বে আমরা আপনাকে একটা ব্যাংক গিফট করলাম, আপনি একটা ছক্কা মারছেন, আপনাকেও একটা ব্যাংক গিফট করলাম, আপনি আমার খুব প্রিয় ভাজন, আপনাকে একটা ব্যাংক গিফট করলাম। ব্যাংক ইজ নট এ গিফটেবল আইটেম, এটা একটা ইনস্টিটিউশন। এটা খুব যত্ন সহিত দেখতে হবে, পলিসিগুলো খুব যত্নের সাথে নিতে হবে, এবং এদের কন্ট্রোলিং, বাংলাদেশ ব্যাংক ছিল এটা একটা কন্ট্রোলিং একটা এজেন্সি, কিন্তু তারা কিন্তু ওইভাবে কন্ট্রোল করেনি। এমনকি বাংলাদেশ ব্যাংকেরও তারা একটা পর্যায়ে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল। তো এই সব অরাজকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি যে 8টা-9টা ব্যাংক একটা মালিকানার আন্ডারে, ওকে ঠিক আছে, ওটা পরে সেটেল হবে। যদি একটাই মালিকানার আন্ডারে হয়, লেট আস কনসলিডেট দ্যাট 8 ব্যাংকস টু 1 ব্যাংক। তারপরে এখন যে একটা ইসলামী ব্যাংকগুলোকে কনসলিডেট করা হচ্ছে, আমরা কিন্তু এত এই মাশরুম ব্যাংক দিয়ে বড় অর্থায়নও করতে পারবো না। এখন আপনার যে টেক্সটাইলে যে দেশগুলো এগিয়ে যাচ্ছে, একটা ক্লায়েন্টকে $1 বিলিয়ন দিতে পারে, যেখানে আমরা 5 মিলিয়নও দিতে পারছি না। তো আমরাও পারতাম যদি এসব মাশরুম ব্যাংক পলিসিতে আমরা না যেতাম। তো এটা আমার শেষ কথা আজকের জন্য। আপনার মনে করি এগুলো পলিসিতে আসা উচিত। পলিসিতে আসা। ধন্যবাদ জনাব শওকত আজিজ রাসেল, ধন্যবাদ ডক্টর মাসুদ রিয়াজ, ধন্যবাদ ডক্টর বিদিশা আপনাকে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা বাজেট নিয়ে আলাপ করলাম। বাজেট কঠিন বিষয়, কিন্তু
নিশ্চয়ই নীতি নির্ধারকরা চেষ্টা করেন সাধু সাধ্যের সমন্বয় ঘটাতে। একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সামনে অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো তাদের অতিক্রম করতে হচ্ছে। এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা এবং একটি গণতান্ত্রিক উত্তরণ এবং যে রূপান্তরের পর্যায়ে চলছে দেশে, সেখানে এই গতানুগতিক এই বিষয়গুলো আমাদের আমদানি রপ্তানি, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলারের সংকট উত্তরণ, আর্থিক খাতে শৃঙ্খলা আনা, সব কিছু মিলিয়ে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা এবং সবশেষে একটি সুন্দর রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে দেশে একটি সুশাসন প্রতিষ্ঠা করার যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি এই পথনির্দেশের মাধ্যমে এটাকে বাহন ধরে আগামী দিনে অন্তর্বর্তী সরকার এগিয়ে যাবে। সেক্ষেত্রে সকলের সহযোগিতা থাকবে, কিন্তু দিন শেষে দক্ষতা এবং কার্যকর বাস্তবায়নের উপরই সব কিছু নির্ভর করছে। সেই আশাবাদ রেখে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন NTVD.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন।